বিভিন্ন অংশ এবং তার বর্ণনা এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন। বইয়ে কি কি থাকে আমার আগে চিত্র ড্র করে নিয়ে তারপরে পাশাপাশি আমরা লিখে দিব এবং বর্ণনা করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা চিত্রটা দেখি। প্রথমে লাগবে হলো রোটর। প্রথমে কি রোটর, এই রোটরে রোটর ব্লেড ব্যবহার করতে হবে। এখানে দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, একটাও থাকতে পারে। তুমি যখন উইন্ডমিল গঠন হবে তখন তার উপর বেস করে আসলে এটা কত পাওয়ার উৎপাদন করতে পারবে সেটার উপর বেস করে এই পাখাটা তৈরি করা হয়। আর ওটা বাতাসের গতিবেগ, আরেকটা হলো কি বাতাসের গতিবেগ, মানে এরকম ভাবে পাখা তৈরি করে দিলাম বাতাসের গতিবেগ কি পাখাকে উড়াইতেই পারে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওখানে বিদ্যুৎ উৎপাদন হবে না। তাহলে এখন এটা রোটর থাকবে, এই রোটরের মধ্যে কি থাকবে ব্লেড লাগানো থাকবে। তারপরে এই রোটরটাকে কোনো কোনো সময় কন্ট্রোল করার জন্য ব্রেক ব্যবহার করো, দুই পাশে কি করা হয় ব্রেক ব্যবহার করা হয়। তারপর এখানে থাকবে হলো গিয়ার বক্স। গিয়ার বক্স দুই ধরনের হয়, আমরা গিয়ার বক্স দেখি না, মানে ছোট কপিকল থাকে, আরেকটা কি বড় কপিকল থাকে। ছোটটাকে বড় করে নিয়ে আমরা সুবিধা মতো ইয়া করি, ঠিক আছে, গতি কম বেশি করি। ঠিক এরকম প্রথমে থাকবে হলো হাই স্পিড শেপ, তারপরে থাকবে না, প্রথমে থাকবে লো স্পিড শেপ, তারপরে থাকবে কি হাই স্পিড শেপ। গিয়ার বক্সে থাকবে লো স্পিড শেপ, ধরো এখানে একটা ছোট গিয়ার বক্স, গিয়ার বক্সে ছোট একটা কপিকল আছে, আর এখানে আছে কি বড় টাইপের, এই জন্য এটাকে বলা হয়েছে কি লো শেপ। আচ্ছা, এটা পরে বলতেছি। তারপরে এটা কিন্তু টোটালি প্রাইম মুভারের মতো, টোটালি কি প্রাইম মুভারের মতো। এইটা আমার এটার সাথে আমার জেনারেটর সংযুক্ত থাকে। কি সংযুক্ত থাকে জেনারেটর। জেনারেটর ভিতরে যে রোটর, এটা ঘুরতে হবে তো, তারপরে এটা চারপাশে কি থাকবে কয়েল করা থাকবে। এই যখন এখানে রোটরটা ঘুরবে, রোটরটা কার মাধ্যমে ঘুরবে গিয়ার বক্সের মাধ্যমে। কার মাধ্যমে ঘুরবে গিয়ার বক্সের মাধ্যমে। এটা সুবিধা হলো এটা যে আমরা ছোট থেকে বড় করে নিয়েছি, তাহলে গতিবেগ আরো একটু বেশি পাবো, সেই জন্য এটা বড় করে নিয়েছি। তাহলে এইটুকু হলো কি গিয়ার বক্স, এটুকু কি গিয়ার বক্স, আর এটা হলো জেনারেটর। আর এখানে একটা কন্ট্রোল অপশন থাকে, যেটাকে আমরা ইলেকট্রিক্যালি কন্ট্রোল করতে পারবো। কি থাকবে হ্যাঁ ছোট গিয়ার বক্স থেকে বড় গিয়ার বক্সের গতি কমে আর শক্তি বৃদ্ধি। এরকমই তো হওয়ার কথা। এরকমই হবে, মানে এই সাইডে হবে বড়, এটাকে বলা হয় লো স্পিড, যেটাকে মানে বড় বলতেছি এটা হলো লো স্পিড শেপ, আর যেটাকে ছোট বলতেছি ওটা হলো হাই স্পিড শেপ। তাহলে হাই স্পিড শেপ যদি থাকে তাহলে এটা এই পাশে থাকবে কি ছোট থাকবে, ঠিক আছে। মানে লো স্পিড শেপ এই পাশে আর হাই স্পিড শেপ কি ওই পাশে। এটা কেন বলা হয়েছে, কারণ তোমার এটা যখন স্টার্টিং মানে শুরু হয়, শুরুর পর্যায়ে কিন্তু গতিটা কি ধীরে ধীরে হবে, কম হবে। আবার যখন চালু হয়ে যাবে তখন আবার এই হাই স্পিড শেপে তখন ওইটা কি হাই স্পিডের সাথে লাগানো থাকবে, সংযুক্ত থাকবে, তখন এই হাই স্পিড শেপটা কি থাকবে ছোট থাকবে। তখন এটা কম বললে এটা অবশ্যই কি আর একটু বেশি করবে। তখন এটা রোডের সাথে যদি জেনারেটর রোডের সাথে সংযোগ দেওয়া যায় তাহলে ওখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। আর এইটাকেই আবার ইলেকট্রিক্যালি কন্ট্রোল করতে হবে। কি করতে হবে ইলেকট্রিক্যালি যেন কন্ট্রোল করা যায়। এখন এটা তো আসলে নিচে বসানো যাবে, এটা কোথায় বসাইতে হবে একটা টাওয়ারের উপর বসাইতে হবে, উপরে বসাইতে হবে। বাতাস তো নিচে, তো গতিবেগ তুমি পাবা না। যত উপরে যাবে একটা নির্দিষ্ট উচ্চতা করে আমরা কি পাবো একটা বাতাসের গতিবেগ, নির্দিষ্ট একটা গতি করতে পারবো। সেই গতিবেগ কিন্তু আমরা
এই পাখাগুলোকে কি ব্যবহার করতে পারবো, কার্যকরীভাবে এই পাখাগুলো কাজ করতে পারবে। সেই পাখাগুলো যদি কাজ করতে পারবে তাহলে আমরা এখানে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে এখন তাহলে এগুলো কাজ কি কি, মানে কোনটা কি কাজ? প্রথমে এখানে একটা কি থাকবে তাহলে টাওয়ার থাকবে, কি থাকবে? টাওয়ার থাকবে, যার উপরে এই জিনিসটা বসানো যায়। আবার মাথার গতিপথ তো একদিকে, সবসময় একদিকে হয় না, বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আসে। সেজন্য এখানে ইও ড্রাইভ মোটর লাগবে। কি লাগবে? ইও ড্রাইভ একটা মোটর, যেটা ঘুরতে পারে, মানে বাতাস যেদিকে যাবে সেদিকে যেন ওটা মানে এই পাখাগুলো ওদিকে মুভ করাইতে পারে। এই জন্য বলা হয়েছে ইও ড্রাইভ একটা মোটর লাগবে। তাহলে অবশ্যই ইও ড্রাইভ শেপ লাগবে, এখানে শেপের মধ্যে মোটর বসাইতে হবে। ইও ড্রাইভ একটা শেপ লাগবে, তারপর ওটার উপর আবার কি একটা মোটর বসাই দিব, যেদিকে ওটা আবার সেন্স করবে, যেদিকে বাতাস থাকবে ঠিক ওইদিকে কি পাখাগুলো অভিমুখ ওদিকে করে দিবে। ঠিক আছে? আর যেহেতু জেনারেটর এখানে আছে, জেনারেটর থেকে অবশ্যই তার কি করতে হবে, এই টাওয়ারের উপর দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আমরা এখানে, আমরা যদি বলি যে একটা মনে করি একটা প্রতিষ্ঠান বলি বা একটা ইন্ডাস্ট্রি বলি, যে কোনো জায়গায় দিতে পারবো। অথবা যদি আমরা এটা না করে আমরা বলি যে কি বলি গ্রিড সিস্টেমে দেবো, গ্রিড সিস্টেমও দিতে পারবো। কিন্তু গ্রিড সিস্টেমে দিতে হবে, কিন্তু ওই ভোল্টেজটা আবার গ্রিডের সাথে রান্না করতে হবে, এটা আবার অন্যরকম কাজ আছে। ঠিক আছে? ভোল্টেজ ফ্রিকোয়েন্সি এগুলো এক রেখে তারপরের সাথে আবার ট্রান্সফর্মার বসাই নিয়ে এগুলো গ্রিডে করতে হয়। আর যদি আমরা গ্রিডে না দিই তাহলে এরপরে ঝামেলা কমে গেল, তখন তোমার এখানে আমরা এই প্রতিষ্ঠানের জন্য যে ভোল্টেজটা প্রয়োজন হয় ওটা আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তাই এখানে আমরা প্রথমে কি বললাম, রোটর না, রোটর প্রথমে কি বললাম 1 নম্বরে, আচ্ছা রোটর। তাহলে রোটরে কি থাকবে? আচ্ছা রোটরটা আসলে তো আমরা মানে জেনারেটরের মধ্যে পাবো, কিন্তু এখানে রোটরটা না বলে আমরা এখানে রোটর ব্রেক বলি, রোটর ব্রেক। তারপরে একটা কি বলছিলাম, রোটর ব্রেক। তারপরে একটা কি আছে, রোটর ব্রেক করে হচ্ছে গিয়ার বক্স না। তাহলে গিয়ার বক্সে কি থাকবে? ও এখানে আরেকটু কাজ আছে, কারণ যখন এখানে তোমার আমরা যে এখানে ব্লেডগুলো লাগাচ্ছি, একটু অপশন থাকতে হবে, না তো অপশন না থাকলে হবে না। যেমন আমরা মানে অনেকগুলো পিসি যদি একটা নেটওয়ার্কের সাথে কানেকশন দেয় তাহলে হাব লাগে, কি লাগে? হাব লাগে। হাবের মধ্যে এখানে তোমার ইয়ে থাকে, ইথারনেট পোর্ট থাকে। ইথারনেট পোর্টের মানে প্রত্যেকটা পিসির জন্য আলাদা আলাদা লাইন দিয়ে আমরা নেটওয়ার্ক সিস্টেম করতে পারি। এরকম ব্লেডগুলোর জন্য এখানে তোমার আগে আমরা এটা বলতে পারি যে কি রোটর হাব। কি বলতে পারি? রোটর হাব। রোটর হাব, হাবের মধ্যে কি থাকবে? তারপরে পরেরটা হবে কি, রোটর ব্রেক। তারপরে কি গিয়ার বক্স, হ্যাঁ এই গিয়ার বক্সে আবার কি আছে? লো শিপ, লো স্পিড, লো শিপ, লো স্পিড শেপ না, হ্যালো লো শেপ। আরেকটা হলো কি হাই স্পিড। তারপর এরপরে আর কি আছে এর মধ্যে? মাঝখানে কি বলছিলাম? ইলেকট্রিক্যাল কন্ট্রোলার। তাহলে এটা শুধু কন্ট্রোলারও বলতে পারো। কি বলতে পারো? কন্ট্রোলার বা ইলেকট্রিক কন্ট্রোলার, একটা বলতে। তারপর কি আছে জেনারেটর না? তারপর কি আছে? তারপর কি আছে? এখানে কি থাকবে মুভ করার জন্য? কি থাকবে মুভ করার জন্য? ইও ড্রাইভ। ইও ড্রাইভ থাকবে না একটা, আরেকটা ইও ড্রাইভ মোটর।
এটা থাকবে ইউ ড্রাইভ শেপ আকারে থাকবে, ওটার ভিতরে যেন আমরা মোটরটা বসাইতে পারি। তাহলে এখানে জেনারেটরের উপরে কোথায় চলে আসবো? ইউ ড্রাইভ শেপ অথবা ইউ ড্রাইভ লিখলেও হবে। 10 নাম্বার হলো ইউড্রাইভ মোটর। তারপর কি আছে? টাওয়ার। টাওয়ার তারপর কি আছে? টাওয়ারটা এমনি দ্বারা থাকবে, তাহলে কি ফাউন্ডেশন থাকতে হবে, বেস থাকতে হবে। বেস তাহলে এটাকে বলা হয় ফাউন্ডেশন অথবা বেস। এটা হলো ফাউন্ডেশন। এরপর আরো আছে আরেকটা বলতে পারো বডি নেসেল, মানে এই টোটাল এই বডিটাকে বলা যায় এটা হলো নেসেল। টোটাল বডিটাকে বলা হয় নেসেল। এই কয়টা পয়েন্ট হবে, হ্যাঁ এই কয়টা পয়েন্ট যদি জানা যায় তাহলে মোটামুটি এগুলো যদি আমরা বিস্তারিত বর্ণনা করি তাহলে এটা হলো বিভিন্ন অংশের বর্ণনা হবে, অথবা এগুলো দ্বারা যদি আমরা একটা কার্যপ্রণালী লিখি একসাথে সেটা কার্যপ্রণালী হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রোটর ব্লেড হলো কি? রোটর ব্লেড যেটা পাখা, ওটা কি করে বাতাসের গতিবেগের মাধ্যমে ঘুরতে থাকে বা আর কি বলা যায় বা ঘূর্ণায়মান থাকে, না? আর রোটর হাব, রোটর ব্লেডগুলো রোটর হাবের সাথে সংযোগ দেওয়া হয়। তারপর রোটর ব্রেক কোনো কোনো সময়ে মানে কোনো কাজের জন্য বা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেক্ষেত্রে কি ব্যাক করার জন্য, মানে এটা থামানোর জন্য রোটর ব্রেক ব্যবহার করা হয়। তারপরে গিয়ার বক্স, গিয়ার বক্সে এই দুটো জিনিস থাকবে। তারপরে লো স্পিড শেপ, তোমরা নিজেরা বলতে পারবে না লো স্পিড শেপ কি কারণে? পাখাটা তো খুব বেশি জোর নেই, রাস্তায় ঘুমিয়ে বেশি আমরা প্রাথমিক ঘূর্ণনটাকে আগে শুরু করতে হবে, তারপর শুরু করার পরে সেটা জেনারেটরের সাথে কানেক্ট করা থাকবে, তখন ওটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। এটা জেনারেটরের সাথে কানেক্ট থাকবে, এটা হলো কি প্রাথমিক ঘূর্ণন সৃষ্টি করবে। আর কন্ট্রোলারটা কন্ট্রোল করার জন্য, কি কন্ট্রোল করার জন্য? বাতাসের গতি কেমন, কোন দিকে যাচ্ছে বাতাস, কত স্পিডে ঘুরতেছে, এই বিষয়গুলো। হ্যাঁ, তোমার মনে করো অনেক সময় আছে মানে জ্বর হয়, জ্বর যদি জ্বর হয় সেক্ষেত্রে এই পাখাগুলো যদি আমি বন্ধ করে না রাখি তাহলে এই পাখা হয় পাখার ক্ষতি হবে, আর নাহলে এই পাখা আবার কি জেনারেটর ক্ষতি করতে হবে। সেই জন্য এই কন্ট্রোলার দিয়ে এটা কি আমরা পাখা বন্ধ করে রাখবো জ্বরের সময়। অনেক গতিবেগ আমরা তো এটা একটা নির্দিষ্ট গতিবেগ থাকবে বাতাসের, হয়তো এত থেকে হয়তো 3 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড পর্যন্ত এই পাখাটা মুভ করতে পারবে, কিন্তু এর বেশি হলে এটা মুভ করানো যাবে না, সেক্ষেত্রে কন্ট্রোলার বন্ধ করে রাখবে। আর এখানে আছে হলো আর কি আছে টাওয়ার, ইও ড্রাইভ। ইও ড্রাইভটা হলো কি, যে ইও ড্রাইভ মোটরটা এটা কি স্থাপন করার জন্য যে ব্যবহার করা হয়। এই ইও ড্রাইভ মোটরটা হলো বাতাসের গতিবেগ যেদিকে থাকবে সেদিকে পাকাকে বা ব্লেডকে, রোটর ব্লেডকে ওইদিকে মুভ করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর কি টাওয়ার, টাওয়ার তো এটা বোঝাই যাচ্ছে কি কারণে ব্যবহার করছি, মানে উচ্চতা বেশি রাখবে, অনেক উচ্চতার জন্য এখানে আমরা টাওয়ার ব্যবহার করি। এছাড়াও তোমার তারপর কি পাওয়ার কেবল আছে, পাওয়ার কেবল তো লিখিনি, পাওয়ার কেবল কি দিতে পারবো না? পাওয়ার কেবল দিয়ে কি করবে? পাওয়ার ট্রান্সফার মানে প্রেরণ করার জন্য, জেনারেটরের উৎপন্ন ভোল্টেজকে প্রেরণ করার জন্য কোন জায়গায় প্রেরণ করা যাবে? যে কোনো জায়গায় প্রেরণ করতে, গ্রিড সিস্টেমে প্রেরণ করতে পারবো অথবা কোনো একটা ইন্ডাস্ট্রি সার্ভিস সিস্টেমে প্রেরণ করতে পারবো। তারপর এখানে আরো একটা পয়েন্ট আছে, সেটা হলো পিচ। এটা তোমার যে আমরা পিচ ফ্যাক্টর, তোমরা হয়তো পিচ ফ্যাক্টর সম্পর্কে তোমাদের ধারণা নেই।
ঠিকঠাক করা আছে, তোমার এসি মেশিন আছে এগুলো। অবশ্যই পরবর্তীতে এই কী বলে এই সিলেবাসগুলো ইলেকট্রোমেডিক্যাল ইলেকট্রনিক্সের সাথে জড়িত আছে, ঠিক আছে? তোমার এই নতুন সিলেবাস দেখছো 2022 সালে, নতুন সিলেবাসে তোমার এসি মেশিন আছে, তারপরে তোমার সার্কিট তো ইলেকট্রোমেডিক্যাল আছে কিন্তু ইলেকট্রনিক্স ছিল না, ইলেকট্রনিক্স সার্কিট আছে, তারপর মেজারমেন্ট আছে, তারপর ডিসি মেশিন সম্ভবত আছে, প্রায় বলি সবই আছে, মোটামুটি টিডি আছে, সব সব আছে, ইলেকট্রোমেডিক্যাল আর হলো ইলেকট্রনিক্স। না না আমাদের 2022 সালে এইবার যারা নতুন ভর্তি হয়েছে তারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে, তাদের মনে হয় যে এবার যারা ইলেকট্রিক্যালে ভর্তি হচ্ছে আর ইলেকট্রনিক্সে যারা ভর্তি হচ্ছে ইলেকট্রনিক্সে বেশি সুবিধা। কেন হবে বলো তো? না, ইলেকট্রনিক্স হলো তোমার ওইখানে অনেক তোমার ইলেকট্রিক্যালের তোমার লেভেল জানা, ইলেকট্রনিক্সের অনেক কিছু আছে। ইলেকট্রনিক্সের ওই তোমার যে ইয়ারগুলো আছে, ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো আছে এগুলো তার ইলেকট্রিক্যাল না। ইলেকট্রনিক্স তাহলে ইলেকট্রনিক্সের ওই তো ভালো ছিল, ইলেকট্রিক্যালসে ওই ভালো ছিল। আমি যেটা মনে করি যে ইলেকট্রনিক্স যারা পড়াশোনা করবে ইলেকট্রিক্যালসে ভালো বেশি জানে, কারণ কি এখন সিলেবাসটা এমনভাবে তৈরি করে ফেলছে এখানে তোমার 4-5টা সাবজেক্ট না জানলেও সিস্টেম মানে ব্যাকআপ করতে পারবে, কিন্তু ইলেকট্রনিক্সে কিছু জিনিস আছে ইলেকট্রিক্যালের ছাত্ররা জানে, কিন্তু ইলেকট্রনিক্সের ছাত্ররা ভালো করে জানে। তার মানে ইলেকট্রনিক্স তখন দেখলাম যে এখন বুঝতেছি যে ইলেকট্রনিক্সের সাবজেক্টে পরে স্ট্রং হবে ইলেকট্রিক্যালের চেয়ে। আমি অবশ্যই ইলেকট্রিক্যালে, কিন্তু তারপরে আমি বলতেছি আর কি যারা ইলেকট্রনিক্স পড়াশোনা করবে যদি সব কিছু শিখতে পারে তাহলে ইলেকট্রিক্যালের চেয়ে ভালো বেশি না আগে থাকে। সবই আছে, এসি মেশিন আছে, ডিসি মেশিন আছে, মেজারমেন্ট আছে, তোমার টিডি আছে, সবই আছে, এখানে কিছু নাই কি সুইচ গিয়ার আছে, সুইচ গিয়ার আছে, তাহলে তুমি কি নাই? আর ওখানে তো আরো বেশি কিছু শিখতেছে না, সার্কিট আছে, মানে ইলেকট্রিক্যালের যত যাবে আছে সব ওইখানে নিয়ে দিচ্ছে, আর ইলেকট্রনিক্সের যেগুলো আছে ওগুলো আমরা শিখতেছে, তাহলে ওই সিলেবাসটা স্ট্রং হলো না বেশি। আর এখানে একটু কম, এরা হলো একটু কম হবে, কম শিখতে পারে, তারপরে মানে ইয়ে করতে পারবে, কারণ বেসিক ইলেকট্রনিক্স আছে ওদের, তারপর তোমার আরো 2-3টা সাবজেক্ট আছে মোটামুটি, তারপরেও আর কি মোটামুটি আর কি, তারপরেও আমি ধরি যে কমপক্ষে 5 থেকে 10% ইলেকট্রনিক্স ছাত্র বেশি জানার কথা, যদি সে ভালো করে মানে সিলেবাসটা কমপ্লিট করে। সিলেবাস যে কেউ মানে কমপ্লিট না করলে ওই একই বিষয়টা একটু সবার কাছে। আচ্ছা, এখন আমরা এটা সম্পর্কে মোটামুটি ধারণা কিন্তু পেয়ে গেলাম। পিস যেন বললাম, এই পিসটা হলো আমরা পিস ফ্যাক্টর সম্পর্কে যদি জানো না, পিসটা হলো রুটরের, এখানে যে রুটর আছে এই রুটরের গতিটাকে কন্ট্রোল করার জন্য এই পিস ব্যবহার করা হয়, ঠিক আছে? এই জিনিসটা তোমরা করবা তাহলে হবে। মোটামুটি এগুলো এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে। আর এখানে আরেকটা হলো, এটাও ইম্পর্টেন্ট, মুছে দেয়, এগুলো তো লাগবে না, হ্যাঁ? এখন হলো বিভিন্ন প্রকার উইন এনার্জি কনভার্সন পদ্ধতি। উইন এনার্জি কনভার্সন পদ্ধতি। এটা বলা হয়েছে যে উইন এনার্জি কনভার্সন মানে কি, বায়ু এনার্জিটাকে আমি কি কি ভাবে কনভার্ট করতে পারি, কিভাবে কনভার্ট করে, মানে বিভিন্ন ভাবে আমি কনভার্ট করে ব্যবহার করতে পারি। সেটা এখানে দেখো যে প্রথম একটা আসলে কি, সাধারণ অনসাইট ডোমেস্টিক ইউনিট সহ ব্যাটারি স্টোরেজ। এখন এই যে আমরা এখান থেকে বিদ্যুৎ পাচ্ছি, এটা কি ডিসি না এসি?
এই বিদ্যুৎটা কি হবে? এসি হবে। এই ভোল্টেজটা আমরা যেখান থেকেই পাই না কেন, এটা সবসময় কি হয়? এসি উৎপাদন হয়। এখন আমরা এটাকে ডিসিতে কনভার্ট করে আমরা যদি একটা বাসা বাড়িতে ব্যাটারি ব্যবহার করে, মানে ডিসি সেলের যে ব্যাটারিগুলো আছে 12 ভোল্টের, এখন আবার অবশ্যই অনেক কোম্পানি 24 ভোল্টের তৈরি করছে। 24 ভোল্টের সচরাচর সব জায়গায় তুমি দেখবা না এখন ওইভাবে ব্যবহার হয় না, মানে হয় দু এক জায়গায় হচ্ছে, কিন্তু সচরাচর মানে যে অ্যাভেলেবল তুমি 24 ভোল্ট ব্যবহার করবে ব্যাটারি এরকম কিন্তু চোখে পড়ে। কত ভোল্ট করে? 12 ভোল্টই সবচেয়ে বেশি ব্যবহার হয়। 6 ভোল্ট হয়, আগে 6 ভোল্ট ব্যবহার করতে, এখন তো 6 ভোল্ট, এখনো 6 ভোল্ট মানে দেখাই যাচ্ছে না, মানে কোনো কোনো ক্ষেত্রে 6 ভোল্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ব্যবহার করতে, কিন্তু যে জায়গায় 6 ভোল্টের প্রয়োজন হয় ওই জায়গায় আবার 12 ভোল্ট নিয়ে বসে, মানে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে দেয়, 6 ভোল্টের ব্যাটারি আর দেয় না। কিন্তু কোনো কোনো জায়গায় আছে 6 ভোল্টের উপরে দেওয়া যাবে না, সেক্ষেত্রে অবশ্যই 6 ভোল্ট দিতে হবে, ওই ক্ষেত্রে 6 ভোল্ট ব্যবহার হয়, এছাড়া বাকি সব জায়গায় কি 12 ভোল্ট। তাহলে এখন এই এনার্জিতে আমরা যদি বাসা বাড়িতে ব্যাটারি অনেকগুলো ব্যাটারি ব্যবহার করে এই আউটপুটটাকে এসি আউটপুটটাকে ডিসিতে কনভার্ট করে নিয়ে আমরা যদি চার্জিং করে রাখি, তাহলে এই ব্যাটারি এই আউটপুট কি বলে এই বিদ্যুৎটা কি পরবর্তীতে ব্যবহার করা যাবে? এটা এসি করতে পারবা, আবার ডিসিও করা যাবে। কেন বললাম? কারণ আইপিএস সম্পর্কে তো তোমাদের ধারণা আছে, যেহেতু আইপিএস যেখানে আছে ওটা তো ব্যাটারি ছাড়া তো হবে না, হবে ব্যাটারিতে স্টোরেজ করে রাখে, ওইটা তো আবার এসিতে কনভার্ট করে ইনভার্টার ব্যবহার করে আবার এসি লোড পরিচালনা করা যায়। ঠিক আছে, তো ঠিক এই ডোমেস্টিক মানে কি, এটা বলছে যে কি, যে সাধারণ অনসাইট ডোমেস্টিক ইউনিট সব ব্যাটারি স্টোরেজ, মানে ব্যাটারি বাসা বাড়িতে স্টোরেজ করে রাখা পরে এটা ব্যবহার। ঠিক আছে, এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো এখানে মেকানিক্যাল এবং সোলার স্টোরেজ সাধারণ পদ্ধতি। এটা হলো তোমার কি বলছে 2 নাম্বারটা, মেকানিক্যাল এবং সোলার স্টোরেজ সহ সাধারণ পদ্ধতি। এটা হলো তোমার মেকানিক্যাল মানে আমরা জানি যে এখানে তোমার হুইল মানে কি পাখা ব্যবহার করতে হবে, আর ওই বিদ্যুৎটাকে জমায় রেখে ওই হুইল বা হাই হুইল মানে কি যেটা ঘুরে আসে, এটা হলো মেকানিক্যাল কাজ। আর আমরা যখন ওই যে সোলার স্টোরেজ মানে কি বলতেছি, ব্যাটারি দ্বারা এই মেকানিক্যাল মানে সাথে হলো খালি জাস্ট মেকানিক্যাল। আগে যে প্রথমটা আমরা বললাম ওটা কি মেকানিক্যাল ছিল না, এই ওই আউটপুটটাকে আমরা কি করব, মেকানিক্যালি একটা ফাইভ হুইল ব্যবহার করে ওই আউটপুটটাকে আমরা পরবর্তীতে যদি স্টোরেজ করে রেখে পরবর্তীতে ব্যবহার করি, ওইটাকে বলা হয় মেকানিক্যাল সহ সোলার স্টোরেজ পদ্ধতি। ঠিক আছে, এটা আমিও অত কিছু ভালো বুঝি না, এটা আমি চোখেও দেখি নাই, এটা তোমরা নিজেরা একটু স্টাডি করি। এটা আমি এটা চোখে দেখি নাই, মেকানিক্যাল এটা কীভাবে করে এটা আমি চোখেও দেখি না। পদ্ধতিতে তোমাদের মোটামুটি একটু ধারণা দিলাম। আর একটা হলো এখানে আরো দুটো আছে, একটা হলো কি কমপ্লেক্স ইন্টারমিডিয়েট এনার্জি কনভার্সন উইথ কেমিক্যাল ফাইল স্টোরেজ। এখানে তোমার যে আউটপুটটা আমরা ডিসি আকারে জমা করতেছি, ঠিক আছে, ডিসি আকারে জমা করি না, ইয়া করে আসে নাই ইলেকট্রোলাইসিস করে আসে নাই তড়িৎ বিশ্লেষণ, হ্যাঁ তড়িৎ বিশ্লেষণ করে আসছো। তড়িৎ বিশ্লেষণ কি, দুইটা তড়িৎ জাত থাকে, ঠিক আছে, একটা দ্রবণ থাকে, কি থাকে, ওই দ্রবণটাকে কি করা হয় এটাকে আয়োনাইজ করা হয়। ঠিক এরকম পানিকে হাইড্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে, এটাকে দুই ভাগে আলাদা করে ফেলতে হয়, আলাদা করে এই জন্য বলা হয় সেটা কি কেমিক্যাল, যেহেতু পানি হাইড্রোজেন অক্সিজেন আলাদা হয়ে গেল, এটাকে কেমিক্যাল চলে গেল না, রিয়াকশনে চলে গেল না, এই জন্য বলছে যে এটা যদি আমরা আলাদা করে এটা এইভাবে রাখতে পারি, তখন এই দুইটা গ্যাসকে আমরা যে কোনো একটা চেম্বারে
স্থাপন করে চেম্বার, মানে এটাকে বলা হয় ফুয়েল সেল। এটাকে বলা হয় ফুয়েল সেল বা হাইড্রোজেন সেল। এগুলো আছে না, এগুলো দ্বারা তোমার কি করা যায়, বিদ্যুৎ উৎপাদন করা যায়। যখন আমরা পানিকে আলাদা করে এরকম করতে পারবো, তখন এগুলো আলাদা করে রেখে আবার এটা একটা চেম্বারে পাঠাই নিয়ে এটা দ্বারা আবার বিদ্যুৎ উৎপাদন করবো। ঠিক আছে, এটা ফুয়েল সেল বলতে পারো, অথবা আরে হাইড্রোজেন সেল বলতে পারো। হাইড্রোজেন সেল এক ধরনের হাইড্রোজেন সেল আছে বা ফুয়েল সেল আছে। এই ফুয়েল সেলের গঠন অনুযায়ী এগুলো হলো। ঠিক আছে, আরেকটা পদ্ধতি আছে হলো কি, তাহলে 1 নাম্বার বললাম হলো সাদা, 2, 3, 4, এই 4টা পদ্ধতির মধ্যে জানতে হবে। আরেকটা পদ্ধতি হলো সিম্পল ডাইরেক্ট ফিড টু মেইন বার্নার। এটা সরাসরি কি করতে হবে, সরাসরি বাসবারে দিয়ে দিতে হবে, এটা অন্য কোথাও না। কোথায়, এই যে আউটপুটটা আছে এসি আউটপুট, কি আউটপুট, এসি আউটপুট বাসবারে দিতে হবে। বাসবারে তো এসি থাকে, তো এসি আউটপুটটা বাসবারে দিয়ে দেবে। এটা এই জন্য বলা হয়েছে সিম্পল ডিরেক্ট ফিড টু, মানে বাসবারে তোমার সংযোগ দিয়ে দিতে হবে। এই জন্য বলা হয়েছে ফিট মানে কি, বাসবারে খাওয়ানো, মানে সংযোগ দেওয়া মানে খাওয়ানো। ঠিক আছে, এই 4টা পদ্ধতি আছে। এখন 4.6 আরেকটা টপিকস আছে, এই টপিকটা আমরা একটু দেখি। এটা দেখো, বাংলাদেশের বায়ু শক্তি সম্ভাবনা, মানে বাংলাদেশের বায়ু শক্তি কোথায় কোথায় পাওয়া যাবে, কি পরিমাণ আছে। এইখানে তো সরকার সেগুলো সব রিসার্চ করছে। রিসার্চ না করলে জানতে পারতো যে কোথায় কি আছে, জানতে পারে না। তাহলে এটা অনেক দিনের রিসার্চ, এই একদিনের রিসার্চ, এটা কিন্তু অনেক দিন রিসার্চ করছে। কোথায় হইতে পারে, কুয়াকাটা হইতে পারে, নোয়াখালী হইতে পারে, কক্সবাজার হইতে পারে, টেকনাফ হইতে পারে, সেন্ট মার্টিন হইতে পারে, পতেঙ্গা হইতে পারে, আর এদিকে আর কোথায় আছে, সেগুলো আছে। হ্যাঁ, ওখানে দেওয়া যায়, মানে বলা হয়েছে কি উপকূলীয় অঞ্চল, নদীর পাশে, মানে উপকূলীয় অঞ্চল। ঠিক আছে, ওখানে বাতাসের গতিবেগ মোটামুটি পাইছে, এই জন্য ওখানে দেওয়া হয়েছে। আর এগুলো তোমার মানে মন চাইলেও হইলো তা না, করা আগে বাতাসের গতিবেগ পর্যবেক্ষণ করছে অনেকদিন, মানে কি এটা বছরের পর বছর হইতে পারে, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হইতে পারে। আবার এমন আছে 1-1.5 বছরও হইতে পারে। অনেক জায়গায় আছে 1-1.5 বছরে মোটামুটি পরীক্ষাটা করছে, হয়ে গেছে যে এইরকম পাওয়া যাবে। আবার কোনো কোনো জায়গায় আছে 3 বছর পরীক্ষা করতে হয়েছে। ঠিক আছে, এরকম পরীক্ষা করে কোথায় কত বাতাসের বেগ পাওয়া যায় সেটা কিন্তু এগুলোর মধ্যে বলে দেওয়া আছে, কোথায় কত বাতাসের বেগ পাওয়া যায়। এখানে তোমার দেওয়া আছে 7টা উইন্ড মনিটরিং সাইট বিবেচনা করা হয়েছে। কয়টা, 7টা উইন্ড মনিটরিং সাইট, মানে কি 7টা সাইট। ধরো নোয়াখালী একটা সাইট, কুয়াকাটা একটা সাইট, কুতুবদিয়া একটা সাইট, কক্সবাজারের কুতুবদিয়া আছে না, কুতুবদিয়া একটা সাইট, আবার এদিকে টেকনাফ একটা সাইট। এরকম 7টা সাইট তারা প্রকল্প হিসাবে দিচ্ছে, নিয়ে এগুলো কোন জায়গায় কত ব্যাগ আছে এগুলো তারা বিবেচনা করছে। আচ্ছা, এখানে এটা কেন করা হয়েছে, কারণ যেহেতু বাংলাদেশের শক্তির, আমরা যে প্রচলিত যে শক্তি আছে এগুলো কি দিন দিন কি কমে যাচ্ছে, এবং এখন যে পরিমাণ দাম, বাংলাদেশে তার উৎপাদন হয় না, এটার যে পরিমাণ মূল্য, মানে মূল্যস্ফীতি হয়েছে, এটা এখন তো বাংলাদেশের জন্য মানে অনেক টাফ হয়ে যাচ্ছে। এখন শুনতেছি যে ডিজেলের দাম অনেক সামনে বাড়াইছে, 85 টাকা করছে না, কত কেন 80 টাকা, 80 টাকা। আমার মনে হয় 90 বা 95 করতে পারে, আমার মনে হচ্ছে আর কি। আমার ডিজেলের দাম সামনে বাড়াইতে পারে, কারণ কি এখন মনে করো যে আন্তর্জাতিকভাবে ইয়ের দামটা অনেক বেশি, ডিজেলের দাম, মানে একে বলা হয় জ্বালানি আর কি, জ্বালানির দামটা অনেক বেশি আর কি। তোমার গ্যাসের দামটাও বেশি, তারপরেও এলএনজি মাঝখানে হালকা একটু কমছে, এই জন্য গ্যাসের দামটা কিন্তু আগে যা ছিল তার চেয়ে কোনো 100 টাকা বা 95 টাকা কমাইছে। কিন্তু জ্বালানি তেলের দাম কিন্তু কমে নাই, জ্বালানির দাম খালি বাড়তি আছে। সেই জন্য সরকার হয়তো ভাবতেছে যে তেলের দাম বাড়াইতে হবে। এখন এরকম যদি হয়, আমরা উপকূলে যারা আছে, উপকূলের মানুষ থাকি, নদী যে আছে, নদী উপকূলের মানুষ আছে না, এদেরকে যদি আমরা এই উইন্ড এনার্জি থেকে পাওয়ার স্টেশন করে যদি আমরা সাপ্লাই দিতে পারি, এই সব এখানে যে পরিমাণটা জ্বালানি লাগে, এই জ্বালানি তো লাগবে না, এটা তো ওখান থেকে হয়ে গেল। তার মানে একবার একটা ইনস্টলেশন করে ফেললে বাকি কিন্তু ওটা অনেক দিন স্টে করবে, টেকসই করবে। তখন কিন্তু বাংলাদেশের জন্য এটা কি অনেক পজিটিভ।
ঠিক আছে? তো এরকম হয়তো সিরাজগঞ্জ আমি জানি না, তবে সিরাজগঞ্জ এরকম হইতে পারে যে সিরাজগঞ্জ ওখানে হয়তো সাপ্লাই ওই যে হয়তো রিসার্চ করে বছর বা 2 বছর রিসার্চ করে হয়তো ওখানে একটা বসাইছে। এটা কি চলে এখন না বন্ধ করে রাখে? স্যার চলে এসে এটা কি যমুনা সেতু পূর্ব পাশ না পশ্চিম পাশ? এটা পশ্চিম দিকে পশ্চিম দিকে মনে হয় না? পশ্চিম দিকে তো, পশ্চিম দিকে ইয়া মানে আমি দেখছি মানে কয়েকটা পাখা আছে। হ্যাঁ অনেকগুলো এসছে হ্যাঁ? থেকে এমনি সেতু থেকে দেখা যায় কিন্তু আচ্ছা, দেখো এই যে অ্যানালাইসিস গুলো করছে, এই যে গবেষণা করে এই তথ্যগুলো বের করছে, এই তথ্যগুলো হলো এখানে আছে যেটা তোমার বায়ুগতি মানে কি, যে বাতাসের যে গতিবেগ এটা মাসিক গড়ে কতটুকু হয় এটা বের করছে, এটা একটা পয়েন্ট। আবার বলছে যে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন, মানে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে কি, কোন মাসে মানে তোরা হয়তো 2-3 মাস, 1-2-3 মাসের মধ্যে কোন মাসে কত পাওয়া যাচ্ছে ওই যে স্যার ভাই আছে, তার আমি বললাম 5 মিনিট। তাহলে ওই তাহলে তোমার ওই জুন জুলাই আগস্ট 3টা মাসে কোন মাসে কত কিভাবে পাওয়া গেল তার উপর বেস করে কিন্তু ফ্রিকোয়েন্সি নির্ণয় করা যায়। ওগুলোই কিন্তু ফ্রিকোয়েন্সি মানে মানটাই হলো কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মানে কোন মাসে কত কি পরিমাণে আসছে। আবার যদি দৈনিক তুমি নাও, বায়ু গতি মানে একটা বায়ু বা একটা বাতাসের গতিবেগ যদি দৈনিক নাও, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ঘন্টা হিসাব করতে হবে। মানে সকাল থেকে ধরো 12টা থেকে মানে মানে 1 থেকে তো শুরু হলো, 12টা থেকে শুরু হলো, 12টা থেকে 4টা পর্যন্ত এই 4 ঘন্টা কেমন গতিবেগ, আবার 5 থেকে 8টা বা 12টা পর্যন্ত কেমন গতিবেগ, এরকম গতিবেগ মানে ওইখানে রিসার্চ করছে। রিসার্চ করে কি করছে যে এই টাইমের মধ্যে গতিবেগ কম পাওয়া যায় বা এই টাইমের মধ্যে গতিবেগ সর্বোচ্চ পাওয়া যায়, এই টাইমের মধ্যে গতিবেগ মাঝারি মানের পাওয়া যায়, এরকম এই টাইমের মধ্যে গতিবেগ ধরো হয়তো 7 মিটার পার সেকেন্ড পাওয়া যায়, এরকম বলে দেওয়া আছে। তো এইটা হলো তোমার দৈনিক গড় মানে বায়ুর গড়, এটা হলো গতিবেগের। আরেকটা হলো এখন তোমার আরেকটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা আবার 2 রকম হইতে পারে। আমরা যেটা বললাম যে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ডে কোন জায়গায় কত কিরকম আছে, ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কেমন জুন জুলাই মাসে। আবার 5 মিটার পার সেকেন্ড এরকম গতিবেগে জুন জুলাই মাসে কোন জায়গায় কত আছে, এরকম যদি আমরা নিই তাহলে এটাকে বলা হয় হলো 4 মিটার পার সেকেন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর যদি 5 মিটার পার সেকেন্ডে নেই তখন হলো 5 মিটার পার সেকেন্ডে ডিস্ট্রিবিউশন। এই কয়েকটা নাম মনে রাখলে হবে, কুতুবদিয়া, নোয়াখালী, টেকনা, কুয়াকাটা, তারপরে কি পতেঙ্গা তো আছে, তারপরে আরেকটা কি, একটা কি বললাম, হ্যাঁ কুয়াকাটা, সেন্ট মার্টিন, এগুলো হয়ে যাবে। মানে তোমার ওই ওদিকে বেশি, চট্টগ্রামের ওদিকে বেশি, ওদিকে নোয়াখালী ওইদিকে গিয়া বেশি, আবার বরিশাল কুয়াকাটা ওই দিক দিয়ে, ওই সমুদ্রের ওই দিক দিয়ে, ঠিক আছে। আর এখন এটা আর দুইটাই নিতে পারো যে তোমার মাসে এই বায়ু শক্তির দ্বারা কি পরিমাণ তুমি শক্তি পাচ্ছ, আবার বছরে কি পরিমাণ শক্তি পাচ্ছ, ঠিক আছে। এটা একটা চার্টও করে দিতে পারো, ঠিক আছে। মাসে কোন জায়গায় কত পাওয়া যাচ্ছে, কত বেগ গতিবেগ পাওয়া যাচ্ছে, ও গতিবেগের উপর ডিপেন্ড করে তোমার কি পাওয়া যাবে, ওয়াট, কত ওয়াট উৎপাদন হবে, ঠিক আছে। আর বছরে কত হবে, কোন জায়গায় কত বছর হবে, এইগুলো একটু করে নিবা। এটা পরীক্ষায় আসতে পারে, কিন্তু এই জন্য আমি এটা বিস্তারিত বললাম। অনেক সময় এটা আসতে পারে যে বাংলাদেশে উপকূলবর্তী এলাকায় বায়ু শক্তির সম্ভাবনা মনে করো, তখন এইগুলো বলতে হবে। কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু টার্ম, কিন্তু কিছু কমন জিনিস মনে রাখলে বাকিগুলো তুমি নিজের মতো করে দিলে সমস্যা নেই। কিছু কমন টার্মগুলো কি মনে রাখতে হবে এই বিষয়ে। এই যে কয়েকটা নাম বললাম, আর এই যে 4 মিটার পার সেকেন্ড বেগে কোন জায়গায় কত কীভাবে পাওয়া যায়, কোন মাসে, জুন জুলাই, মানে এটা হলো আমার মনে রাখতে হবে। শীতকালে কি থাকে, বায়ু গতিবেগ খুব কম থাকে। আর শীতকাল ছাড়া, শীতকাল কোন কোন মাসে হয়, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চে তো গরমই চলে আসে, বা ফেব্রুয়ারি পর্যন্ত, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি অথবা নভেম্বর থেকে ফেব্রুয়ারি, নভেম্বর ডিসেম্বর
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাসে কি বেশি শীত থাকে। এই শীতকালে বায়ু গতিবেগটা খুবই কম পাওয়া যায়। আর অন্যান্য যে সময়টা আছে তার মধ্যে গরমকালে মানে এই যে এখন এই টাইমটাই কি বর্ষাকালে এরিয়ার মধ্যে এটা বেশি পাওয়া যায়, সর্বোচ্চ পাওয়া যায়। আর বাকিটা সব মোটামুটি অ্যাভারেজ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এগুলো মাথায় রাখতে হবে। আর কিছু জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে কোন মিটার গতিবেগটা, কোন বায়ু গতিবেগটা কত মিটার পার সেকেন্ড পাওয়া যায় এটা একটু মনে রাখতে হবে। তাকে নিজের মতো করে পরে লিখতে হবে। কিছু টার্ম, কমন টার্ম মনে রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, চতুর্থ দেশ শেষ না, আমরা পঞ্চম মধ্যে আগামী ক্লাসে যাবো।